দিদি নাম্বার 1 সিজন 8 co-powered by Sunfeast Marie Light এবং Vival Glycerin Soap, cosmetic partner ITEX Dazzler, jewelry partner H.A. Dutta Jewelers, special partner Cucina Small Appliances. কোনো রূপকথার গল্প নয়, শূন্য থেকে শুরু করে নিজের চেষ্টায় লক্ষ্যে পৌঁছানো দিদিদের জীবনেরই গল্প। এই সমস্ত গল্প অন্যদেরকে স্বপ্ন দেখায়, বাঁচতে শেখায় নতুন করে, শক্তি যোগায় আমাদের মনে। সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন প্লিজ। শর্মিষ্ঠা বিশ্বাস। নমস্কার দিদি, আমি বাগুইআটির থেকে এসেছি। বর্তমানে আমি কর্মসূত্রে আগরতলায় থাকি। আমার বাগুইআটির থেকে আগরতলার জীবনের যে জার্নিটা, সেটাই আমি আজকে তোমার সাথে গল্প করব। শুনবো তোমার সব গল্প। শর্মিষ্ঠা। রুবি দত্ত। নমস্কার, আমি রুবি, আমি বেলঘড়া থেকে এসেছি। আমি একজন বিজনেস ওম্যান। কীভাবে আমি ওষুধের ব্যবসা শুরু করেছি সেই কথাই আমি তোমাকে বলতে এসেছি। আচ্ছা, শুনবো তোমার গল্প। অনিমা বিশ্বাস। নমস্কার দিদি, আমি চন্দননগর থেকে এসেছি। কি করে একজন মহিলা সাইকেল ব্যবসায়ী হয়ে হাজব্যান্ডের পাশে দাঁড়িয়েছি এবং সুগৃহিণী হিসেবে সংসার পরিচালনা করছি, সে গল্পই আজ তোমাকে বলবো। সাইকেল ব্যবসায়ীর গল্প শুনতে হবে। মায়া মণ্ডল। নমস্কার দিদি, আমি বেলঘরিয়া নিমতা থেকে এসেছি। আমি ব্যবসায়ী করি। আমি ব্যবসায়ী করে 3 ছেলে মেয়েকে কীভাবে মানুষ করলাম সেই গল্প তোমার সাথে করবো প্লিজ। আপনার ব্যবসায়ীর গল্প শুনবো মায়াদি। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। ভিভেল গ্লিসারিন সোপ প্রেজেন্টস দিদি মেভে যেতে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবে তিনি পেয়ে যাবেন ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে সারা বছরের জন্য গিফট হ্যাম্পার। প্রথমে আমরা একটু কথা বলবো শর্মিষ্ঠার সাথে। দিদি, আমার জার্নি শুরু হয় 2006 থেকে। 2006-এর 3 মার্চ আমার বিয়ে হয়। আর 5টা মেয়ের যেমন দেখে শুনে বিয়ে হয়, আমারও ওরকম বাড়ির থেকে দেখে শুনে বিয়ে দেয়। বিয়ের 2 মাস পরে আমার হাজব্যান্ডের সাথে রাজস্থানে চলে যাই। উনি বিএসএফে কাজ করতেন। তো আমি 2006-এর লাস্টে কলকাতায় আসি MA ফাইনাল ইয়ার দেওয়ার জন্য। তো আমি এখানে এসে জানতে পারি যে আমি কনসিভ করেছি। যখন আমার ফাইনাল ইয়ার কমপ্লিট হয়ে যায়, আমি আমার হাজব্যান্ডের সাথে রাজস্থানেই ফিরে যাই। আমি আমার মায়ের একটাই মেয়ে, এই জন্য বাড়ির সবার ইচ্ছে ছিল যে ডেলিভারিটা বাড়িতেই হোক। আর আমার শাশুড়িরও কোনো মেয়ে ছিল না। আমার হাজব্যান্ডরা 2 ভাই, আমার হাজব্যান্ড বড় ছেলে। তো যথারীতি সবার ইচ্ছে ছিল ডেলিভারি তাদের সামনেই হোক। তো আমাকে ও দিয়ে গেল। 26শে জুলাই আমার শাশুড়ি আমার খুব ধুমধাম করে স্বাদ দিলেন। স্বাদ হয়ে যাওয়ার পর আমার মামা যথারীতি প্রথম বাচ্চার যেমন মায়ের বাড়িতে হয় সেরকমই আমি 6 মাস বয়স থেকেই আমার মামার বাড়িতে মানুষ। আমার মামারাই আমাকে মেয়ের মতো মানুষ করেছেন, বিয়েও তারাই দিয়েছেন। তো মামারা নিয়ে এসছেন। তারপর 28 তারিখে আমি কিছুতেই আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করতে পারছি না। তো প্রথমে ভাবছি হয়তো কাজে ব্যস্ত আছে তাই ফোনটা অ্যাটেন্ড করছে না। করতে করতে সময় বাড়ছে, আমারও চিন্তাটা বাড়ছে। বাড়তে বাড়তে তারপর আমি আমার শাশুড়িকে জানালাম যে তোমার ছেলে আমায় কেন ফোন করছে না। তো উনি বললেন ঠিক আছে, আমি খবর নিচ্ছি। তো উনি যখন খবর নিলেন তখন ওনাকে সবাই বলল আপনার ছেলে কাজে একটু বর্ডারে গেছে, অফিসের কাজে ব্যস্ত আছে, কিন্তু কিছুই বলছে না। যখন রাত্রি 9:30 বেজে গেল তখন আর আমি থাকতে পারলাম না। আমি তখন খুব চাপ দিলাম আমার কোয়ার্টারের লোকেদের, তারপর আমার শাশুড়িকে। তখন আমার শাশুড়ি যখন ফোন করলেন তখন জানতে পারলেন যে আমার হাজব্যান্ড একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। দিদি, তখন আমি 9.5 মান্থ প্রেগনেন্ট। তার 15 দিন বাদে আমার ডেলিভারি হয়েছে। তো ঘটনাটা শুনে পরের দিন আমি আমার শ্বশুরবাড়ি চলে যাই। তো যখন আমার বরকে রাজস্থান থেকে এনেছে, তো আনার পর বডিটা দেখে দিদি রীতিমতো আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। আমাদের অফিসের লোকেরা রীতিমতো তাদের যা নিয়ম কানুন, তারা কাগজপত্র নিয়ে এসছে সই করানোর জন্য। আমার শ্বশুরবাড়ি থেকে ওখানে সেই নিয়ম কানুন করতে ওরা ব্যস্ত হয়ে গেল, যেগুলো আমাকে দিয়ে ওই মুহূর্তে করানোটা হয়তো আমার পক্ষে খুব চাপ হয়ে যাচ্ছিল। তারপর আমি একদম লাস্ট স্টেজে ছিলাম বলে আমার বাড়ির লোকেরা বললো যে না, ও তো এই অবস্থা এখানে থাকতে পারবে না, ওর কন্ডিশনটাও ভালো না। তখন আমার বাড়ির লোকেরা আমাকে সেই দিনই এখানে নিয়ে এসে আমাকে যে গাইনো দেখছিলেন তাকে আবার দেখালেন। পরে যখন আমার মামা আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলেন যে যারা অফিস থেকে এসছিলেন কাগজপত্র নিয়ে তারা কোথায়, তো বললো তারা তো চলে গেছেন। বললো চলে গেছেন মানে? আমার ভাগ্নির সই তো করেনি। বললো আমার সই করেছে।
আমি আমার ছেলের নমিনি। আর 1.5 বছরের মধ্যে দিদি আমার আর আমার হাজব্যান্ডের রিলেশন এতটাই স্ট্রং আর হেলদি ছিল যে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম একটা দুর্ঘটনা ঘটবে বা এরকম একটা পরিস্থিতির শিকার আমি হব, যার জন্য আমরা নমিনিটা চেঞ্জ করার কথা ভাবিনি। তো আমার শাশুড়ি মা বললেন যে নমিনি আমি, তাই আমার ছেলের টাকাটাও আমি নেব, পেনশনটাও আমি নেব। দিদি আমার যে ডেলিভারি হলো আমার শ্বশুরবাড়ির কেউ আমাকে দেখতে আসেনি, এমনকি আমার বাচ্চার মুখটা পর্যন্ত তারা দেখেনি। তাদের তখন একটাই মানে উদ্দেশ্য, ছেলে চলে গেছে তো বউ নিজের মতো থাকবে, টাকাটা এখন আমার চাই। আমি তখন আমার শাশুড়িকে অনেক রিকোয়েস্ট করলাম যে মা টাকাটা যেটা পাবে তুমি 3 ভাগে ভাগ করো, তুমি 1 ভাগ নাও, আমাকে 1 ভাগ দাও, যে বাচ্চা আসবে তাকে দাও। উনি রাজি হলেন না, বললো যে আসবে তাকে 18 বছর পর দেবো। 18 বছর অবধি দিদি আমার আর আমার বাচ্চার কি করে চলবে? তখন আমি বললাম না এটা হবে না, তুমি তাহলে অর্ধেক নাও, আমার বাচ্চাকে অর্ধেক দাও। উনি সেটাতেও রাজি হলেন না। তখন আমার মামা বললেন যে দিদি এই সিচুয়েশনে আমি তো ভাবিনি কোনো লড়াইয়ের দিকে যাব, কিন্তু সামনে আমার ভাগ্নি আর তার বাচ্চার জীবন, তাহলে তো আমাকে লড়তে আপনারা বাধ্য করছেন, আমাকে তাহলে লড়তে হবে। তখন আমার মামা চলে গেলেন একজন অফিসারের কাছে, আর উনি একদম মানে সেই ভগবানের মতো এসে আমাদের পাশে দাঁড়ালেন। উনি হায়ার হেডকোয়ার্টারে ফোন করে দিলেন, যেই লোক সিগনেচার করে নিয়ে চলে গেছিলেন সে 24 ঘন্টার মধ্যে এসে আমার কাগজ আবার সিগনেচার করালো। আমার কাগজপত্র সিগনেচার করে নিয়ে আবার নতুন করে শুরু হলো। আমাকে অফিস থেকে সবাই বললেন যে তুমি কোর্টে কেস করো সাকসেস অ্যান্ড সার্টিফিকেটের জন্য। যতক্ষণ দিদি আমি ওটা প্রডিউস করতে না পেরেছি আমি টাকা পাইনি। অনেক লড়াইয়ের পর দিদি মানে পায়ের জুতোর শুকতলা খাইয়ে দিয়েছে আমার মামা, শুধু আমার অধিকার পাওয়ানোর জন্য। তারপর আমি কোর্ট থেকে এই অর্ডার পাই যে টাকা 3 ভাগে হবে, এবং আমিও সেখানে দাঁড়িয়ে বলেছিলাম যে আমার শাশুড়ি জানি তারটা পায়, কারণ তারও সন্তান। আমি যেমন বঞ্চিত না হই, আমার শাশুড়িও যেন বঞ্চিত না হয়। তো 3 ভাগে ভাগ হয়েছে, একটা আমার শাশুড়ি পেয়েছে। এই লড়াইটা কতদিন চলেছে শর্মিষ্ঠা? দিদি এই লড়াইটা দীর্ঘদিন, আমি 3.5 বছর ধরে এই কোর্ট কেসটা চালিয়েছি, যেখানে 6 মাসে মিটে যাওয়ার কথা, কারণ আমার শাশুড়ি কন্টেস্টে চলে গেছিলেন। তারপরে আমাকে ওরা একটা জব দিয়েছিলেন, মানে আমার হাজব্যান্ডের জব 2008-এ। তো আমার কোয়ালিফিকেশন অনুযায়ী সেই জবটা ছিল না দিদি। তারপর আমি আবার পরীক্ষা দিই, তারপর আমি আবার 2011 3 মার্চ আমি এই চাকরিটা নতুন করে মিনিস্ট্রিয়াল ডিপার্টমেন্টে জয়েন করি। জয়েন করার পর দিদি যখন আমাদের ট্রেনিংয়ে পাঠায়, আমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তো হাতা খুন্তি এই ধরনের জিনিস নিয়েই অভ্যস্ত। ঘন্টার পর ঘন্টা দিদি হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে থাকতাম। প্রথম হাতিয়ার তুলতে পারতাম না, তার এত ওয়েট ছিল। মুশকিলে 3 ঘন্টা ঘুমাতে দিত। এমন কোনো হাতিয়ার নেই যে আমরা চালাতে পারি না, মানে আমাদের সব রকম। আর দিদি আমরা 250টা ছেলে মেয়ে একসাথে ট্রেনিং করি, প্রত্যেকে আলাদা স্টেটের। আমরা একসাথে খেয়েছি, একসাথে ঘুমিয়েছি, একসাথে দৌড়েছি, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে ছেলে মেয়ে একসাথে চলেছি। ভোর 4টের সময় দিদি মাইনাস চলছে, ঠান্ডা, তখন কানে যদি রুমাল দিয়ে হাতিয়ার তুলতে যেতাম তো আমাদের যে সিনিয়র ছিলেন রুমাল টেনে খুলে দিত, বলতো না ঠান্ডা সহ্য করার অভ্যেস করো। এপ্রিলের গরমে দিদি দুপুর 1টা থেকে 3:30 অবধি হাতিয়ার কাঁধে নিয়ে, দুদিকে 2টো হাতিয়ার, পিঠে 40 কেজির ব্যাগ নিয়ে দাঁড় করিয়ে রাখতো, বলতো এই রোদটা সহ্য করো। এখন দিদি 1 গ্লাস জল হলেও চেয়ারে বসে থাকি কেউ এনে দেয়, চেয়ার থেকে ওঠার সুযোগ দেয় না। একটা ফাইলও যদি আমার সিনিয়রকে দিতে হয় একজন এসে নিয়ে নেয়। কিন্তু ট্রেনিং পিরিয়ডে আমাদের এই জন্য শেখাচ্ছে যাতে আমরা মেন্টালি প্রিপেয়ার থাকি যে কোনো পরিস্থিতিতে আমরা ওই রকম আলাদা আলাদা স্টেটের লোকের সাথে নিজেকে মানিয়ে নিতে পারি। এবং যুদ্ধকে দিদি প্রথমে যে হাতিয়ারটা তুলতে পারতাম না, ট্রেনিংয়ের 2 দিন আগে আমাদের বলতো 2 মিনিটে হাতিয়ারটা খুলে তার মধ্যে ম্যাগাজিনের রাউন্ড ভরে বন্ধ করে নিজের পজিশন নিয়ে নাও। তো আমরা 2 মিনিটে সেটা করে দেখিয়ে দিতাম। ওনারা বললেন লাস্টে যেদিন 2 দিন আগে আমাদের সব কমপ্লিট হয়ে গেল, বললো যখন তোমরা এখান থেকে বেরোবে না তোমাদের পাথর তৈরি করে দেবো, তখন কোনো দাগই তোমাদের আঁচড় কাটাতে পারবে না। দিদি আজকে আমি ভালো আছি, খুবই ভালো আছি, আমার চাকরির জায়গাটা খুবই ভালো, আজকে আমার সেই কষ্টটা নেই। কিন্তু আজকে লোকে ভাবে দেখো মেয়েটার হাজব্যান্ড নেই তাও সাজছে গুজছে কীরমভাবে চলছে, কিন্তু দিদি এই চকচকে জীবনটার পেছনে আমার অনেক পরিশ্রম আছে, আমার অনেক কান্না আছে, যেটা আমি একা সহ্য করেছি, আর পেছনে আমার বাড়ির লোক ছিল। এইভাবে করে আজ আমার মেয়ে 12 বছর হয়ে গেছে, বাড়ির সবাইকে নিয়ে, মাকে মেয়েকে নিয়ে এখন আমি এইভাবেই চলছি দিদি। এইরকম একটা পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে শর্মিষ্ঠা, কে আবার এত কঠিন লড়াই লড়েছে জীবনে। হ্যাঁ দিদি খুব কঠিন লড়াই। আজকে না এসি ঘরে বসে আছো, এই এসি ঘরে যাওয়ার জন্য দিদি ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরিয়েছি, মাঠে দাঁড়িয়ে রয়েছি। এই ট্রেনিংটা তোমাকে কেন নিতে হয়েছিল? বিকজ তুমি হাজবেন্ডের পোস্টে? না 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 দিদি, ট্রেনিংটা আমাদের ম্যান্ডেটরি,
মানে যেই ডিফেন্সে ভর্তি হবে তাকে ট্রেনিং নিতেই হবে। মানে আমরা হচ্ছি প্যারামিলিটারি দিদি, আমাদের প্রস্তুত তুমি যেই থাকতে হবে। পোস্টেই যাও না কেন। যেই পোস্টেই যাই, Okay. আজ আমি আমার হাতিয়ার জানিও না আমার হাতিয়ার কোথায় আছে, কে পরিষ্কার করছে, কে ইউজ করছে, কিন্তু যখন দরকারে দরকার তোমায় হবে তুলতে হবে। তোমাকে সেটা ধরতে হবে, তোমাকে সেটা চালাতে হবে। সেই জন্যই আমাদের দিদি এইভাবে প্রস্তুত করে। ওরা তখন মেয়ে ছেলে কিছু দেখে না, ওরা বলে আমাদের কাছে তোমরা মেয়ে নও, আমাদের কাছে তোমরা সৈনিক, তাই তোমাদের আমি সেইভাবেই তৈরি করছি। তাই জন্যই তো মেয়েদেরকে বলে দশভুজা। একদম এক দিদি। হাতে খুন্তি তুলবে, এক হাতে হাতিয়ার একদম তুলতে দিদি। পারে। খুব ভালো লাগলো পরিচয় হয় শর্মিষ্ঠা। অনেক অনেক মেয়েদের জন্য তোমরা হচ্ছে ইন্সপিরেশন। ভেরি গুড, এইভাবে এগিয়ে যাও জীবনে। সকলের জন্য কি খেলা আসছে দেখি। দেখো কি সুন্দর খাট, কি সুন্দর বালিশ, কি সুন্দর পাশ বালিশ। পাশ বালিশটা খুব ছোট্ট। এই ছোট্ট পাশ বালিশটার মধ্যে কাভার লাগাতে হবে। কাভারটা ওখানে রাখা রয়েছে, সুন্দর করে টান টান করে বড়ানো হয়ে গেলে বেঁধে দেবে দড়িটা। যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে শর্মিষ্ঠা। স্টার্ট। আগে মাথাটা পড়ি না শর্মিষ্ঠা। নিচে নামাও, বালিশটাকে নিচে নামাও, টানো টানো, ঝাঁকাও, বাঁধো, ঠিক করে বাঁধবে। শর্মিষ্ঠা খেলাটা শেষ করছে 2 মিনিট 10 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিস্ট মারিলাইট এবং ভিভেল গ্লিসারিন সোপ। কসমেটিক পার্টনার আইটেক্স ডাজলার, জুয়েলারি পার্টনার এইচ দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। রুবি ওষুধের ব্যবসা করো। হ্যাঁ দিদি, কিরকম এই ব্যবসা? আমার বাবার আমরা 4 বোন ছিলাম। বাবা তো সরকারি চাকরি করতো, কিন্তু সেরকম স্যালারি পেত না। মনে হতো আমি নিজে সেলফ ডিপেন্ডেন্ট হবো, কিছু করব, সবসময় ভাবতাম, কিন্তু কিছু পারছি না। তখন একদিন ওষুধের দোকানে গেছিলাম ওষুধ আনতে। তখন ওই আমাদের পাড়ার দোকানে দেখছিলাম ডিস্ট্রিবিউটাররা এসে মাল দিচ্ছে, এই করছে, ওষুধ দিচ্ছে। তখন আমরাও ভাবলাম যে আমি এই কাজটা করব। তখন বলছে মেয়েরা এই কাজ করে না, এগুলো সব ছেলেরাই করে। আমি বলছি না, আমি করব। কি করতে হয় বললো, কী কী রিকোয়ারমেন্ট লাগবে অর্ডার লিখি, ওগুলো হোলসেল মার্কেট থেকে আনতে হয়। তো প্রচুর ওষুধ, ওগুলো মেয়েরা পারে না। আমি করবো বলে আজ অবধি কেউ করেনি। আমি করবো। তখন আমি একটা বাজারের ব্যাগ নিয়ে যেতাম, আমার বাবাকে বলতাম না, বাবা তো কাজে বেরিয়ে যেত, বাবা জানতো না। সাইকেল চালিয়ে আমি প্রথমে 2টো দোকানে কাজ শুরু করলাম। 2টো দোকানে কাজ করতে করতে আমি 4টে দোকান, 6টা দোকান, আস্তে আস্তে আমি ঘরের জিনিসপত্র যখন করলাম, বাবা তখন বলছে কোথা থেকে করছিস, কী করছিস? তখন আমি বাবাকে জানালাম। বাবা বলছে যে ঠিক আছে করছিস, পড়াশোনাটা নষ্ট করে দিচ্ছিস। আমি বলছি না, আমি পড়াশোনাও করবো। ওই করে আমি পড়াশোনাও করেছি। মূল কাজটা কি ছিল? স্টকিস্টদের কাছ থেকে ওষুধের দোকানে অর্ডার নিতাম, নিয়ে স্টকিস্টদের কাছ থেকে আমি মাল নিয়ে আসতাম, ও দিয়ে দোকানে দোকানে দিতে, দোকানে সাপ্লাই করতাম। আচ্ছা। প্রথমে আমি সাইকেলে করতাম, তারপরে একটা স্কুটি চালিয়ে এখন গাড়ি করে মাল দিয়ে আসি। তো প্রথম যখন শুরু করেছিল তখন তো নিশ্চয়ই জানতে না না। যে কিভাবে কি করতে হয়, কোন দোকান থেকে তুলতে হয়, কিভাবে স্টকে। হ্যাঁ, ওই দাদার কাছ থেকে একদিন শিখেছি। দাদার দোকানে বসেছিলাম, তখন ওর কাছ থেকে আমি দেখেছি কি করে ডিস্ট্রিবিউটাররা মাল নিয়ে আসে। তখন ও আমাকে দেখিয়ে দিল ওই দোকান থেকে নিয়ে আসবে, ওইখান থেকে মাল নিয়ে আসতাম। মাল নিয়ে এসে মাল দিতাম। এবার ওষুধগুলো যে আমি লিখবো সে তোমার জানতে হবে। হ্যাঁ, ওষুধ সম্বন্ধে আমাকে জানতে হবে। আমি পার্ট টাইম ওই দোকানটায় কাজ করতাম। দাদা তোমার দোকানে আমি বসবো, তোমাকে কিছু দিতে হবে না, তোমার দোকানে আমি বসে আমি জানবো, শিখবো মেডিসিন সম্বন্ধে। তখন বললো ঠিক আছে কর। এবার ওই দোকানে বসে বসে আমি কাজ শিখেছি। তো আয়টা কিভাবে হতো রুবি, কিভাবে পয়সা পাওয়া যায়? মেডিসিনটা যে ওর দোকান থেকে নিতাম, কত টাকার মাল আনছি সে একটা পার্সেন্টেজ আছে, কমিশন ভিত্তিক আমি একটা কাজ টাকা পেতাম। আচ্ছা। এবার ওখান থেকে আমি যে পড়াশোনা করতাম সেই স্কুলের দিদিমণিদের আমি হোম সার্ভিস দিই, এখনও আমি বাড়িতে ডেলিভারি দিই, আমি দোকানে দিই। এই করে করে আমি দোকান আরও বাড়িয়েছি। শ্বশুরবাড়ির লোকজন কি বলছে এরকম যাতায়াত করা? এরকম আমার যে শ্বশুরমশাই ছিলেন উনি মেডিসিনের ডিপার্টমেন্টে ছিলেন, ফার্মাসিস্ট ছিলেন। যেমন বাড়িতে আসলে, বাপের বাড়িতে আসলে দিদিরা সাপোর্ট করে। শ্বশুরবাড়িতেও আমার শাশুড়ি, ওই যে আমি 9টার সময় বেরিয়ে পড়ি, 4টের পরে ঢুকি, আমার ওই সময় আমার শাশুড়ি পুরো আমার পুরো সংসার সামলায়, আমার বাচ্চাটাকে ধরে।
তো এখন কটা দোকানে ওষুধ দাও, আজকের পরিস্থিতি কি? প্রচুর দোকান দিদি, আগরপাড়া, বেলঘরিয়া, সোদপুর পুরো দোকান মিলিয়ে আমি 30টার মতন দোকান আছে। এখনও আমি আরও করতাম, কিন্তু বেবি হওয়ার পরে একটু ছেড়ে দিতে হয়েছে। স্বামী কি করেন? আমার হাজব্যান্ড একটা শপিং মলে কাজ করে, একটা ক্যাটারিংয়ের বিজনেস আছে। তাও বললো ঠিক আছে তুমি করো, আমি আছি। শুধু সাপোর্ট তো দরকার। সাপোর্ট দরকার। আমার শাশুড়িও সাপোর্ট করে, আমার হাজব্যান্ডও সাপোর্ট করে। তা না করলে আমি এত দূর অব্দি এগোতে পারতাম না। এত বছর ধরে এই কাজ করছো, নিশ্চয়ই ওষুধের সব নামও শিখে গেছে। হ্যাঁ দিদি, সব কোন শরীর খারাপে কি ওষুধ খেতে হয় তাও দিদি জানো? সবাই আপনার জন্য কিছু নিয়ে আসে, কিন্তু আমি আনতে পারলাম না। মানুষের সুস্থ থাকুক, ভালো থাকুক, কিন্তু আপনি তো আমি ওষুধ দেওয়া আছেন। থাকো কোথায়? বেলঘরিয়া থাকি দিদি। আর ওই এরিয়া সবাইকে দাও? সবাইকে দিই। আগরপাড়ায় আমার বাপের বাড়ি, ওখানেও আমি সব ওষুধ দিই। প্রতিটা দোকানদার আমার পরিবারের মতন। কোনো গরিব মানুষ হলে আমি ওষুধ এমনিই দিয়ে দিই, পয়সা নিই না। আমরা সবাই ওষুধের দোকানে যাই, ওষুধ কিনি, বেরিয়ে চলে যাই, কিন্তু সেই ওষুধের দোকানে ওষুধগুলো পৌঁছানোর পেছনে যে মানুষরা রয়েছে তাদের কথা আমরা মনে রাখি না। আজ রুবি দত্ত হচ্ছেন সেরকমই একজন মানুষ, দীর্ঘ বছর ধরে এই কাজ করে যাচ্ছে। খুব ভালো লাগলো পরিচয় হয় রুবি, এইভাবেই জীবনে এগিয়ে যাও। Start. ঠিক করে রাখো পারিস। ভেরি গুড। রুবি খেলাটা শেষ করেছে 1 মিনিট 50 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিস্ট মারিলাইট এবং ভিভেল গ্লিসারিন সোপ, কসমেটিক পার্টনার আইটেক্স ডাজলার, জুয়েলারি পার্টনার এইচ দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। অনিমা, তোমার সাথে একটু কথা বলবে বার। আমি বাবা মা মরা 5 ভাইয়ের আদরের একমাত্র বোন। দাদা বৌদিদের কাছেই আমার বড় হয়ে ওঠা, এবং দাদা বৌদিরাই আমাকে একটি সাইকেলের দোকান দেখে সুপাত্রের হাতে পাত্রস্থ করে দেন। বিয়ের 3 বছর পর্যন্ত সব আমার ঠিকঠাকই চলছিল। হঠাৎ আমার ছেলের যখন 2 বছর বয়স, আমার জীবনে একটা খারাপ সময় নেমে আসে। সেটা হলো হাজব্যান্ডের যে বিল্ডিংয়ের ওপর রিপেয়ারিং দোকানটা ছিল সেটা প্রমোটিং হয়ে যায়, এবং প্রমোটিং হয়ে যাওয়ার পর থেকে আমার কেস শুরু হয়ে যায় প্রমোটারের সঙ্গে। তখন থেকে আমি একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলছিলাম। আমি ভাবছিলাম আদৌ কেসে জিততে পারবো না হেরে যাব। এমত অবস্থায় চিন্তাভাবনা করতে করতে, ছেলেও আমার বড় হচ্ছে, পড়াশোনার খরচ বাড়ছে, আমি চিন্তাভাবনা করতে লাগলাম যে আমার কিছু করা উচিত, হাজব্যান্ডের পাশে দাঁড়ানো উচিত। হাজব্যান্ডকে বুদ্ধি দিলাম যে তোমার দোকানের উল্টো ফুটে যদি আমি একটা দোকান করি কীরকম হয় সাইকেলের। বললো আমি দুটো ব্যবসা একসাথে পরিচালনা করতে পারবো না, যদি তুমি পারো তাহলে এগিয়ে যাও। তখন আমি বললাম হ্যাঁ আমি পারবো। তখন থেকে দিদি আমি আমার নিজের যে পুঁজি ছিল ব্যাংক থেকে লোন নিয়ে আমি একটা উল্টো দিকের বিল্ডিংয়ে একটা ঘর নিই, এবং তখন থেকে আমার ব্যবসা আমি শুরু করি। টোটালি আমার দোকানটা আমি বেবি আইটেমের উপর নির্ভরশীল করলাম। তার কারণ হচ্ছে বর্তমানে স্কুটির যুগ, মাসে মাসে EMI দিয়ে সবাই স্কুটি পেয়ে যাবে। নতুন সাইকেলের, বড় সাইকেলের চলটা আস্তে আস্তে কমে আসছে, কিন্তু একটা বাচ্চা জন্মানোর পর প্রত্যেক বাবা মায়েরই ইচ্ছা হয় নয় বাচ্চাকে আমি সাঁতার শেখাই, না হলে সাইকেল শেখাই। সেই কথা মাথায় রেখে আমি আমার দোকানটা পুরোপুরি বেবি আইটেমের ওপর নির্ভরশীল করে দিলাম। যেহেতু বেবি আইটেমের ওপর নির্ভরশীল আমার দোকানটা, সেহেতু আমার দোকানের বেবি আইটেমের ভ্যারাইটি থাকে। বর্তমানে আমার এই সাইকেলের দোকান করায় ব্যবসার প্রোগ্রেস হয়েছে। ওনার রিপেয়ারিং সব বর্তমানে নতুন সাইকেলের বিক্রি বড় একটা দোকান হয়ে গেছে। আর আমার দোকানটাও বেবি আইটেমের ওপর, পুরো বেবি আইটেম, মানে কিডস জোন আমার দোকানটা। নিউ বিশ্বাস সাইকেল, বাচ্চাদের সাইকেল, একদম পুরোপুরি বাচ্চাদের আইটেম। সবাই মানে আমার দোকানের প্রোডাক্টের রেট নিয়ে অন্যান্য দোকানে চলে যায়, কিন্তু অন্যান্য দোকানে গিয়ে এই বাচ্চাদের আইটেমের ভ্যারাইটি এত দেখতে পায় না। তারা রেটও সুলভ মূল্য
সত্যি প্রোডাক্টটাও পায় না, সেহেতু সেই কাস্টমার আবার পুনরায় আমার কাছেই ফিরে আসে এবং আমার কাছ থেকেই প্রোডাক্টে নেয়। ভালো ব্যবহারের জন্য আমার সেল অনেকাংশে তাহলে এখন বেড়েছে। পুরোপুরি কাজ শিখে গেছে অনিমা। একদম একদম পুরোপুরি দিদি কাজ শিখে গেছি। স্বামীরও সাহায্য হচ্ছে। স্বামীরও সাহায্য হচ্ছে, ছেলেকে পড়াশোনা শেখাচ্ছি। বর্তমানে হাজব্যান্ড যখন কোম্পানির কনফারেন্সে বাইরে যায়, তখন আমি দুটো দোকানি একা কর্মচারীদের নিয়ে আমি ব্যবসা পরিচালনা করি। কোথায় তোমাদের এই দোকান? লক্ষ্মীগঞ্জ বাজার, চন্দননগর। খুব বড় ব্যবসা করে নিয়েছো অনিমা। ওই ব্যবসা থেকে দিদি আমি কেস চালাতে গিয়ে যে লসটা আমি খেয়েছিলাম, সেই লসটা আমি রিকভার করেছি। ছেলেকে অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করিয়েছি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কমপ্লিট করিয়েছি। বর্তমানে ছেলে আমার সরকারি চাকরির জন্য কম্পিটিটিভ পড়ছে। তার সাথে সাথে ছেলে আমার বাবার পাশে এবং আমার পাশে বিজনেসেও সহযোগিতা করছে। তার মানে কাজের সাথে সাথে ছেলেকেও মানুষ করেছো। একদম একদম দিদি, আমি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি, কিন্তু দিদি আমি কখনো কোনো পরিস্থিতিতে হার মানিনি, হার মানবো না। ভেরি গুড, খুব ভালো লাগলো পরিচয় হয়ে অনিমা। এইভাবে দোকান সামলাও, ছেলেকে আরো বড় করো, ব্যবসাও আরো বড় করো। Start. সামনেটা হয়নি, সামনেটা টানো, লুজ হয়ে থাকবে না। টান টান হবে। হ্যাঁ, এবার বাঁধো। ব্যাস। অনিমা টাইম 1 মিনিট 30 সেকেন্ড। মায়াদি ব্যাগ সেলাই করে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। কবে শুরু করলেন এই কাজ? অনেক ছোটবেলায় বাবা মা বিয়ে দেয় আমরা 7 ভাই বোন, অল্প বয়সে বিয়ে হয়, তারপর শ্বশুরবাড়ি আসা, তারপর বেশ চলছিল, চলার পরে একটা মেয়ে হয়। 1 বছর বয়স হলো মেয়ে যখন, তখন আমার বাড়ির থেকে আমার শাশুড়ির সঙ্গে অশান্তি হয়, মানে ছেলে মাতে অশান্তি হওয়াতে আমাদের বাড়ির থেকে চলে আসতে হয়। তখন কেউ আমার পাশে দাঁড়ায়নি দিদি। আমার একটা মুরগি ছিল, মুরগিটা 15 টাকায় বিক্রি করে আমি এই দেশে চলে আসি। চলে আসার পরে আমি এক বাড়িতে জল আনতে যেতাম, তারা দেখতাম ব্যাগ সেলাই করতো। তখন তাদেরকে বললাম যে তোমরা কি আমাকে একটু ব্যাগ শেখাবে? বলে হ্যাঁ শেখাবো, তুমি এসো শেখাবো। এবার ব্যাগ শিখতে যায়, শুধু বাকি কাজগুলো করে, আমাকে আর ব্যাগ আর শেখায় না। এবার 7-8 মাস হয়ে যায়, ব্যাগ আর শেখাচ্ছে না। তো সংসার চলতো কিভাবে? ওইরকম ভাবেই সংসার চলতো। ওর বাবা একটু মাঠে ঘাটে কাজ করতো, চাষবাস করতো, এইভাবেই সংসার চলতো। তারপর দেখছি যে এইভাবে তার চলছে না, নিজেকে কিছু করতে হবে। তখন আমি বললাম যে একটা মেশিন কিনে দাও, ব্যাগ করি। তখন বললো ব্যাগই তো শিখলে না, তা ব্যাগ মেশিন কিনে কি করব। আজ দেখি পারি নাকি। তারপর মেশিন কিনে দিল। আমি কি করলাম, একটা ব্যাগকে পুরো খুললাম, আমার ঘরের ব্যাগ পুরো খুলে ব্যাগটাকে সেলাই করলাম, আবার পুরো ব্যাগের মতনই কমপ্লিট করলাম। করে আমি ওই ব্যাগটা দেখে নিয়ে কারখানায় চলে গেলাম যে তোমরা কি আমাকে ব্যাগ দেবে? বলছে আপনি কি সেলাই করতে পারেন, যে ব্যাগ করবেন? আছে হ্যাঁ পারবো, আমাকে দিন, আমি করতে পারবো। তখন আমাকে 6 পিস ব্যাগ দেয়। এই যে দিদি, এই ব্যাগগুলো বানাই আমি। ও, এই যে শপিং ব্যাগ। শপিং ব্যাগ। তখন ওই ওদের কাছে গেলাম, ওরা 6 পিস করে ব্যাগ দিত। তখন অন্যরকম ব্যাগ হতো, লাঠি ভরা ব্যাগগুলো হতো, চটে জুট ব্যাগগুলো। ওগুলো নিয়ে এসে 6 পিস করে করতে করতে ওই 1 ডজন 2 ডজন এরম করতে করতে, তারপর তো ছেলে মেয়েদের 3 ছেলে মেয়ে হলো। 3 ছেলে মেয়েকে পড়াশুনো শেখাতে আমি মানে লড়াইয়ের পর লড়াই, মানে কঠিন লড়াই আর কি। মানে ওদেরকে তো মানুষ করতে হবে। তখন এইভাবে ব্যাগ মানে আমি ওই 1 ডজন থেকে এখন আমি 150 থেকে 200 পিস ব্যাগ করি এক এক দিনে? এক এক দিনে। আর সেই ব্যাগগুলো কোথায় সাপ্লাই করো? ব্যাগগুলো যে কারখানার থেকে আনি, সেই কারখানায় সাপ্লাই দিই। তো অনেক বছর হয়ে গেল তাহলে মায়া হ্যাঁ, করছো? প্রায় 30-35 বছর হয়ে গেল। আরে বাবা। 2 মেয়েকে পড়াশুনো শিখিয়েছি, বিয়ে দিয়েছি, ছেলেকে ইঞ্জিনিয়ার পড়িয়েছি। ছেলে এখন সেটা 5-এ আছে, ওখানে একটা কোম্পানিতে চাকরি করছে। ভেরি গুড। নিজের বাড়িও করেছি, আগে ভাড়া ছিলাম, এখন জায়গা কিনে বাড়িও। কোথায় করেছো? নিমতা বেলঘরিয়া। ভালো থেকো মায়া।
শেষ করেছে 2 মিনিট 20 সেকেন্ডে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে অনিমা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে রুবি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে শর্মিষ্ঠা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে মায়া 5 পয়েন্টস। অনিমার পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্স তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। রুবির পছন্দ মিক্সার গ্রাইন্ডার, শর্মিষ্ঠার পছন্দ ডাইনিং টেবিল, মায়ের পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে টিভি ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার যত্নে রাখুন সবকিছু। অনিমা, তুমি এই রাউন্ডে হায়ার স্কোরার, তোমার জন্য রয়েছে একটা এক্সট্রা গিফট। অনিমার জন্য ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। একটা কিছু এক্সট্রা আমাদের জীবনে আমরা পেলে আমাদের সত্যিই খুব ভালো লাগে। ঠিক সেই রকম ভাবেই এই শীতকালে স্নানের সময় ভিভেল গ্লিসারিন সোপ সব রকম দিক থেকে আমাদের জন্য এক্সট্রা বেনিফিশিয়াল। সাধারণ সাবান শুধু ত্বককে নরম করে, কিন্তু ভিভেল গ্লিসারিন সোপ ত্বককে নরম করে এবং ময়শ্চারাইজ করে। সকলের জন্যই ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হায়েস্ট করাবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট তীর্থ এবং শম্পা। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। অনিমা, আমার স্বপ্ন যে সত্যি হলো 5 পয়েন্টস, সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। ওই জায়গাটা গান না দিয়ে আছেন শ্যামঙ্গেরায় হেলিয়ালো, শ্যামঙ্গেরায় হেলিয়া, ও কি রূপ দেখি নয়ন মুদিয়ালো, আছেন শ্যামঙ্গেরায় হেলিয়ালো, শ্যামঙ্গেরায় হেলিয়া। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। সিংহের ছবি এসছে, সিংহ শব্দ রয়েছে এমন একটা গান শোনাতে হবে। বলো অনিমা। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নেই তবু অশ্ব ডিম, গায়ে লাগা চাকা ভাবা চাকা হাম্বা হাম্বা। 5 পয়েন্টস, क्या बात, সঙ্গে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। দুর্গা আমার জগত জননী, দুর্গা আমার জগত জননী, সিংহ পৃষ্ঠে দশভুজা অসুর দলনী, দুর্গা আমার জগত জননী, জয় জয় দুর্গা আমার জগত জননী, বলো সব দুর্গা আমার জগত জননী। 3 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আরএন কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। লেলে ঝুমুর গাহিলে তু বল তুলে দে মাদলে, লেলে ঝুমুর গাহিলে তু বল তুলে দে মাদলে, আসিছে লগনিবার, আসিছে লগনিবার, লেলে পরব লাগাইলে 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 লাগাইলে, এ লেলে ঝুমুর গাহিলে তু বল তুলে দে মাদলে, লেলে ঝুমুর গাহিলে তু বল তুলে দে মাদলে, আসিছে লগনিবার, লেলে পরব লাগাইলে 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 লাগাইলে। গানের কথায় কোন বাদ্যযন্ত্রের নাম রয়েছে? বলো অনিমা। ঝুমুর। ঝুমুর তো গান। আসিছে লগনিবার, আসিছে লগনিবার, যাই মাদল। মাদল। -5। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে শাড়ি। আরে থাকিলে ডোবা খানা, আরে হবে গো চুরি পানা, আরে বাঘে হরিণে খানা, এ কি করে না গো? আরে একসাথে খাবে না, অভাব তো কখনো যাবে না, অভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবা খানা, হবে গো চুরি পানা, থাকিলে ডোবা খানা, হবে গো চুরি পানা, বাঘে হরিণে খানা, বাঘে হরিণে
খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, বাবুজি স্বভাব তো কখনো যাবে না। গানের কথায় কোন দুটি পশুর নাম উল্লেখ করা আছে? বলো অনিমা। বাঘ আর হরিণ। বাহ, ও বাহ। 5 পয়েন্ট। সঙ্গে বিএন গাটি আসানসোলের তরফ থেকে শাড়ি। স্বভাব তো কখনো যাবে না। শেষ গান, শেষ প্রশ্ন। যিনি উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকে এইচকে দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। নৌকার ছবি এসছে, এমন একটি গান গাইবে যেটার মধ্যে নৌকা শব্দটা আছে বা নাও। বলো মায়া। লাউ বাইয়া দে মাঝি ফালুড়াইয়া দে। কাছাকাছি যাচ্ছে। ওটা তো লাউ নয় প্রথমত। খুব কাছাকাছি চলে গেছিল, সুরটাও ঠিক মনে করছে। সরি মায়া, -5। সারিয়া দে পালুরাইয়া দে, চল চলাইয়া চল করে নাও মাছ দইরা দিয়া চল মাছ দইরা দিয়া। সারিয়া দে পালুরাইয়া দে, চল চলাইয়া চল করে নাও মাছ দইরা দিয়া চল মাছ দইরা দিয়া। আরে উড়ালি বিড়ালি বাউের নাওয়ের বাদাম নদে, আরে উড়ালি বিড়ালি বাউের নাওয়ের বাদাম নদে। আঠালি পাঠালি পানি চলা, আঠালি পাঠালি পানি চলা চলা করে রে। আরে চল চলাইয়া হাইসা উঠে বইকার আগুন চাইয়া আসে, বইকার আগুন চাইয়া আসে। এই রাউন্ডে হাই স্কোর অনিমা 10 পয়েন্ট। চল চলাইয়া চল অনিমার জন্য কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে রাইস কুকার। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। সানফিস্ট মারিলাইট প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানফিস্ট মারিলাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার। হেডফোন রাউন্ড, সময় পাবে 1 মিনিট। প্রত্যেকটা সঠিক শব্দ গেস করার জন্য 2 পয়েন্টস করে পাবে। তোমাদের সাথে খেলায় সাহায্য করবে তোমাদের পরিবারের লোকজন। তো প্রথমে খেলবে শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা, আগে বলো তোমার পরিবার থেকে কে আসবেন? বড় মামা আসবে। মামা। রাইফেল, বিএসএফ। রাইফেল, রাইফেল, রাইফেল। পরটা। অস্ত্র, অস্ত্র। গরম, কলম। গরম, কলম। গরম, গরম, হ্যাঁ কলম। গরম, গরম। মেজাজ, মেজাজ, মেজাজ। উল্টো, উল্টো। রাইফেল, রাইফেল। রাইফেল। পাঁচটাই সঠিক, 10 পয়েন্ট শর্মিষ্ঠা। কে আসছে বাড়ি থেকে? রুবি হাজবেন্ড। হাজবেন্ড আসো। I am what I say, a psycho. স্টার্ট। ট্যাবলেট, ট্যাবলেট। ট্যাবলেট। I am what I say, a psycho. কাসন্দি, কাসন্দি। ছুঁচ, চোর। ছুঁচ। চাপতি, চাপতি। ফুটপাত, ফুটপাত, টুথপেস্ট। I am what I say, a psycho. ফুটপাত, ফুটপাত। ফুটপাত। ছুঁচ, I am what I say, a psycho. তিনটে পেরেছো, 6 পয়েন্ট। যে দুটো পারোনি শুনে নাও। ছুঁচ, চাকতি। অনিমা, কে আসবে? হাজবেন্ড আসবে। প্রত্যেকদিন দাদা তোমায় কি বলে? সোহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি। ও সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ। স্টার্ট। চাকা, চাকা। হাওয়া, হাওয়া, হাওয়া। পাংচার, ব্যবসা। পাংচার। শুনতে পাচ্ছি না। স্কুটি, স্কুটি। ছুটি। খেলনা,
খেলনা খেলনা। তিনটে পেরেছো, 6 পয়েন্টস। যে দুটো পারোনি শুনে নাও, বলে দিন। আমচার আর স্টুটি। আয়া, কে আসবে? ভাইজি আসবে। ভাইজি এসো। ভাইজি বাবার কাছে কি বলে? বাবা আমার কি বিয়ে হবে না? হোলি, 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 চট, চট, চট। ব্যাগ ব্যাগ ব্যাগ। নরম লুচি নরম ভাজা মাংস পোলাও ছায়া, তাজা ছায়া, বুঝতে পারছি না। মুরগি, নরম ভাজা মুরগি, মাংস পোলাও টাটকা তাজা মুরগি, ঠিক করে সেলাই, সেলাই। দাদা ঠিক করে খান সকলে তবে মুরগি, মুরগি। ওকে ডান, খোলো। হবে না দুটো পেরেছো, 4 পয়েন্ট। যে তিনটে পারোনি শুনে নাও। চট, হোলি, ছায়া। বাবা আমার কি বিয়ে হবে না বাবা আমার এই রাউন্ডে হাজ করা শর্মিষ্ঠা 10 পয়েন্ট। শর্মিষ্ঠা গিফট আছে। সানফেস বাড়ি লাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার শর্মিষ্ঠা। শর্মিষ্ঠার পছন্দ ননস্টিক কুকওয়্যারের সেট। সেকেন্ড পজিশনে দুজন, রুবি এবং অনিমা, দুজনেই 6 পয়েন্টস। রুবির পছন্দ সালিকলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ডিনার সেট। অনিমার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। থার্ড পজিশনে মায়ার 4 পয়েন্টস। মায়া চলে এসো। মায়ের জন্য রয়েছে কুকুমণি সিঁদুর আলতার তরফ থেকে পুজোর সামগ্রী এবং গিফট হ্যাম্পার। ত্বকের সুরক্ষায় ব্যবহার করুন কুকুমণি সিঁদুর আলতা। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে পিয়াল ক্রিয়েশনস লেক মার্কেট। যিনি আছে দিদি নাম্বার 1 হবেন, তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্ট্যান্ড ফ্যান। ফোয়ারা, খরম, বাসন, প্রত্যেকটা থেকে একটি করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাবে। এবার বলো অনিমা। ফোড়ন। 20 পয়েন্ট। সঙ্গে স্ট্যান্ড ফ্যান। সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং জাগ গ্লাসের সেট। তোমার মামি, তার শাশুড়ি, তার একমাত্র জামাই, তোমার কে? এবার বলো রুবি। আমার বাবা। বুঝিয়ে দাও। মামি আমার মামি, তার শাশুড়ি মানে আমার দিদা, দিদার জামাই মানে আমার বাবা। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং জাগ গ্লাসের সেট। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। দেশের হলে ঠেকাই মাথা, জানি বাংলা গানে, এমন মানুষ তুলনায় সহজ সরল প্রাণে। এবার বলো অনিমা। মাটি। বোঝাও। ও আমার দেশের মাটি, তোমার পায়ে ঠেকাই মাথা, এমন মানুষ তুলনায় সহজ সরল প্রাণে, মাটির মানুষ। 20 পয়েন্টস। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সিধু চাকি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। পাশাপাশি ক্লু, ঢাকাই হলে বিখ্যাত, শুরুতে ফল চেনা কত। ওপর নিচের ক্লু, কেনাকাটা দরাদরি, শাক সবজি ব্যাগে ভরি।
এবার বলো অনিমা। জামদানি আর বাজার। 20 পয়েন্টস। সঙ্গে সিধু চাক্কি ফ্রেশ শাটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। 30 পয়েন্টস এর আনসার। শেষ প্রশ্ন ভুল করলে -20, দ্বিতীয় সুযোগে খেললে +20, ভুল করলে -10। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। পয় আকার দেওয়া আছে, গয় হর্ষও দেওয়া আছে। এবার বলো। এবার আমরা দ্বিতীয় সুযোগে খেলবো। হর্ষই যোগ হয়েছে, এবার পারলে 20 পয়েন্ট, নচেত -10। এবার অনিমাকে বাদ দিয়ে বাকি 3 জন। এবার বলো। টাইম আপ। কি হতো অনিমা? ছাই চাপা আগুন। ছাই চাপা আগুন। 5টা প্রশ্ন শেষ, সেই রাউন্ডে খেলাও শেষ। দুর্দান্ত পারফরমেন্স আজকে পর্ব জুড়ে। অনিমা বিশ্বাস আজকে দিদি নাম্বার 1, অনিমা বিশ্বাস with 96 points. শর্মিষ্ঠা মেমেন্টো, মায়াদি, রুবি, উইনারের ট্রফি অনিমা। দিদি নাম্বার 1 এর ব্যাচ। এইচ দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। মি আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। সকলের জন্য এইচ দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। ওয়েবেল গ্লিসারিন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। মি আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন, এরপর দেখবেন আলো ছায়া।